ঠিক আছে, দেখেন আপনাদের অঙ্কের 16.4 চ্যাপ্টারটা করাবো, যেটা হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তুতে আমাদের হচ্ছে মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, তিনটা ঘনবস্তু নিয়ে আলোচনা করব। প্রথম ঘনবস্তুটা হচ্ছে আপনাদের আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু। এরপরের যে ঘনবস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বর্গাকার ঘনবস্তু। বর্গাকার ঘনবস্তু, অথবা এটাকে আমরা হচ্ছে ঘনক নামে চিনি। ঠিক আছে, বর্গাকার ঘনবস্তু বা ঘনক নামে চিনা যায় এটাকে। আর লাস্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের সিলিন্ডার। সিলিন্ডার, এখন সিলিন্ডারের আরেক নাম হচ্ছে আপনার বেলন। ঠিক আছে, সিলিন্ডারের আরেক নাম হচ্ছে বেলন। এখন খেয়াল করে দেখেন আয়তাকার ঘনবস্তু কোনটা। এখন আয়তক্ষেত্র বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা বস্তু যার হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এরকমই দৈর্ঘ্য প্রস্থ সহ যার উচ্চতাও আছে সে হচ্ছে আমার আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ সহ যার উচ্চতাও আছে সে হচ্ছে আয়তাকার ঘনবস্তু গেল। আয়তাকার ঘনবস্তু গেল। বর্গাকার ঘনবস্তু হচ্ছে এমন একটা ঘনবস্তু যেটা আমাদের বর্গের মতো হবে, আর বর্গের কি প্রত্যেকটা বাহু সমান হয়। ঠিক আছে, বর্গের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে এই প্রত্যেকটা বাহুর সাথে যদি উচ্চতাও সমান থাকে সেক্ষেত্রে আপনার এটা হবে বর্গাকার ঘনবস্তু গেল। বর্গাকার ঘনবস্তু গেল। আর লাস্ট হচ্ছে আপনাদের সিলিন্ডার। সিলিন্ডার হচ্ছে এটা এটা বলতে পারেন আপনারা যে বৃত্তের 3 ডাইমেনশনাল একটা চিত্র। হ্যাঁ, যে বৃত্তটারে আমি যদি এভাবে লম্বা করে দেই তাহলে এই বৃত্তের 3 ডাইমেনশনাল বা আমরা একটা বৃত্তের উচ্চতা পেয়ে যাবো। কথা বুঝতে পারছেন? মানে মেইনলি বেসিক্যালি এটা আমি শুরুতে আমার একটা বৃত্ত ছিল, বৃত্তটারে আমি উচ্চতা দিয়ে দিলাম, সেটা আমার হচ্ছে সিলিন্ডার হয়ে গেল, শেষ। তো আমার মূলত ঘনবস্তু হচ্ছে এই তিনটা। এখন এই তিনটা ঘনবস্তুর প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র আছে। যেমন ধরেন আমার আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর আমার যদি দৈর্ঘ্যটারে আমি এ ধরি, এটার প্রস্থটারে আমি যদি বি ধরি, আর উচ্চতাকে আমি যদি সি ধরি, তাহলে কি কোনো সমস্যা হবে? তিনটা জিনিস ধরলাম। এখন আমার আয়তাকার ঘনবস্তুর প্রথম যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন। দেখেন আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তন হচ্ছে মূলত ক্ষেত্রফলের সাথে তার উচ্চতাটারে গুণ। ঠিক আছে, এখন ক্ষেত্রফল কি দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এটার সাথে আমি যদি উচ্চতাটাকে গুণ করে দিই তাহলে আমার পাওয়া যাবো এবিসি। অর্থাৎ আমার আয়তন হচ্ছে তিনটা বাহুরই গুণফল, আর এটার এককটা হবে ঘন একক। একদম সহজ জিনিস, আয়তন গেল। এখন হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাব আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য বলেন তো? কর্ণের দৈর্ঘ্য। যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা কেমন হবে? এটার কর্ণের দৈর্ঘ্যটা হবে √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার গেল। আর এটাকে আমরা শুধু একক দ্বারা চিহ্নিত করব। এখন এই একক বলতে বোঝায় মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলা। এখন লাস্ট আমাদের যেটা সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের বা সমগ্র পৃষ্ঠের, আপনি যেইটা বলেন সব একই জিনিস বোঝায়। দেখেন সমগ্র তল বলতে কি বোঝায় জানেন? দেখেন আমার আয়তাকার ঘনবস্তুর মূলত কয়টা তল হয় একটু খেয়াল করেন। যেমন আপনার এই বইটা, এই যে এই বইটা, এই বইটা তো আপনার একটা আয়তাকার ঘনবস্তু, তাই না? কারণ কি? কারণ এটার হচ্ছে আমার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। তো এই আয়তাকার ঘনবস্তুর তল মূলত কয়টা খেয়াল করেন। তল হচ্ছে এই যেরকম প্লেন সারফেস, দেখেন এই একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আয়তাকার ঘনবস্তুর তল কয়টা হয়? 6টা হয়। আয়তাকার ঘনবস্তু হোক বা বর্গাকার ঘনবস্তু হোক, তল কয়টা? 6টা। তাহলে এখন খেয়াল করেন তল 6টা মানে, আর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? এই একটা তলের ক্ষেত্রফলের সাথে 6 গুণ। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা তলের ক্ষেত্রফলের সাথে 6 গুণ। এখন খেয়াল করেন এটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা একদমই সিম্পল। সূত্রটা হচ্ছে 2 * ab প্লাস বিসি প্লাস সিএ। কেন একটু খেয়াল করে দেখেন, এবি আমার এইটা যখন এ, এটা যখন বি, তখন দেখেন এই নিচে এতটুকুর মধ্যে আমাদের একটা ক্ষেত্রফল তৈরি হইতেছে না? এই যে নিচের এতটুকুর মধ্যে এই পার্টটা একটা ক্ষেত্রফল তৈরি হইতেছে। এই ক্ষেত্রফলটা আমাদের এবি, এই ক্ষেত্রফলটা আমার এবি। এরপর দেখেন যখন এইটা আমার দৈর্ঘ্য, এইটা আমার প্রস্থ, তখন এতটুকু পার্টের মধ্যে আমার একটা ক্ষেত্রফল হইতেছে, সেটা আমার বিসি। আর যখন এইটা আমার দৈর্ঘ্য আর এইটা আমার প্রস্থ, এই দুটো পার্টের মধ্যে আমার আরেকটা ক্ষেত্রফল তৈরি হইতেছে, সেটা হচ্ছে আমার সিএ। এখন দেখেন আমি কয়টা পাইলাম? 3টা তলের পাইলাম। আরো কয়টা তল বাকি? 3টা তল বাকি। এটার সাথে আমি যদি আর জাস্ট 2 গুণ করে দিই তাহলে আমার হচ্ছে টোটালটা আমি পেয়ে যেতেছি, তাই না? তাহলে এইভাবেই আপনার সমগ্র তলের ক্ষেত্রফলটা আসলো। গেল এটা, এই গেল আপনার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা আসবো বর্গাকার ঘনবস্তুর আয়তন সম্পর্কে। দেখেন বর্গাকার ঘনবস্তু তার মানে প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এটার দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তাহলে আমাদের আয়তনের সূত্রটা মূলত কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার গুণফল। তাহলে তিনটার আমরা যদি গুণ করি এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি কিউ। একদম সহজ জিনিস গেল। এরপরে আমাদের বর্গাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা কেমন হবে একটু খেয়াল করেন।
এটার কর্ণের দৈর্ঘ্যটা একদম সিম্পল √3a, ঠিক আছে, এটার কর্ণের দৈর্ঘ্য √3a, একদম সহজ। আর এটার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে একটু খেয়াল করেন। সমগ্র তলের ক্ষেত্রফল দেখেন, এটার সমগ্র তলের ক্ষেত্রফল দেখেন, আমার এখানে তো একটা তলের ক্ষেত্রফল আমি যদি চিন্তা করি, দেখেন এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, আমার সবগুলো এ না, সবগুলো এ না, একই তো, একই তো। এখন বর্গের মূলত এক বাহুর ক্ষেত্রফলটা হয় কি, বা একটা বর্গের ক্ষেত্রফল হয় কি এ স্কয়ার, একটা বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার। আমার তল আছে কয়টা, 6টা, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে 6a স্কয়ার, একদম সহজ জিনিস। তাহলে এটাকে আমরা ধরবো ঘন একক, আর এটারে আমরা ধরবো হচ্ছে বর্গ একক, আর লাস্ট এটারে আমরা ধরবো শুধু একক। এখন লাস্ট আমাদের সিলিন্ডার বা বেলনের মধ্যে আমরা যদি চলে আসি, একটু খেয়াল করেন, দেখেন বেলনের এটা একটা বৃত্ত না, এটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলটা মূলত কি হয় পাই আর স্কয়ার, আর বৃত্তের একটা উচ্চতা আছে না, এই উচ্চতাটা কি হয় h, উচ্চতাটাকে h ধরলাম। এখন একটু খেয়াল করেন, আমার তাহলে সিলিন্ডার বা বেলন এটার আয়তনের সূত্রটা কি হবে, এটার আয়তনটা হবে কি, আমাদের আয়তনের মূল সূত্রটা কি, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ, তাই না? তাহলে এখানে আমার ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ হবে, এখানে আমার ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, এটার সাথে আমার কি গুণ হবে উচ্চতা গুণ, তাহলে পাই আর স্কয়ার h আমি ডাইরেক্ট লিখতে পারি, এটার ক্ষেত্রফল কি, এটার আয়তন কি হবে পাই আর স্কয়ার h, আর এটাকে আমরা কি লিখবো ঘন একক। সবসময় মনে রাখবেন আয়তন হচ্ছে ঘন একক দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, আয়তনকে ঘন একক দিয়ে প্রকাশ করা হয়, গেল এটার আয়তন। এখন একটু খেয়াল করে দেখেন, আমাদের এটার মধ্যে কিন্তু কোনো কর্ণের দৈর্ঘ্য থাকবে না, ঠিক আছে, এখানে কোনো কর্ণের দৈর্ঘ্য থাকবে না, এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতল বা বক্রপৃষ্ঠ আপনি যেটাই বলেন, বক্রতলের ক্ষেত্রফল। দেখেন বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে, আপনার এই যে দেখেন, এই যে মাঝখানে যে সিলিন্ডার অংশটুকু দেখতেছেন, এই দুই সাইডে বৃত্ত আপনি বাদ দেন, দুই সাইডে বৃত্ত বাদ দেন, এতটুকু অংশের দিকে তাকান, এই অংশটা কি গোল না, একটা জিনিস বুঝছেন, এই যে আমার যেমন এটাই আমার একটা সিলিন্ডার আকৃতির জিনিস, এই যে চারপাশে এতটুকু গোল না, এই গোল অংশের একটা পরিধি আছে না, এই পরিধিটাকে বলা হয় কি 2π আর, এই পরিধিটাকে আমরা যদি এই উচ্চতার সাথে গুণ করে দিই, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল আমরা পাবো 2πr/h। কথা কি বুঝতে পারছেন, একেবারে সিম্পল। এখন লাস্ট হচ্ছে আমাদের এই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে, একটু সহজভাবে বুঝবেন, এটা সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। দেখেন সিলিন্ডারের এই উপরে এটা একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে আমার পাই আর স্কয়ার, এই মাঝখানে আমাদের এটা একটা ক্ষেত্রফল 2πr/h, আর নিচে এটাও কিন্তু একটা বৃত্ত, এটাও আমার পাই আর স্কয়ার, ঠিক না, এটাও আমার পাই আর স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখেন, আমার মূলত সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, সবগুলা ক্ষেত্রফলের যোগফল। তাহলে এখানে আমার ক্ষেত্রফল কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এটার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে এই তিনটা ক্ষেত্রফলের যোগফল, ঠিক আছে, বুঝতে পারছেন, তিনটা ক্ষেত্রফলের যোগফল। এখন একটু খেয়াল করেন, এখানে আমার আগের থেকে আছে 2πr/h, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, কয়টা পাই আর স্কয়ার, দুইটা পাই আর স্কয়ার, ঠিক না। এখন একটু খেয়াল করেন তো, এখানে 2πr আছে, এখানেও 2πr আছে, উপরে স্কয়ার, তার মানে আর কয়টা দুইটা। আমি যদি 2πr কে কমন নেই, তাহলে এখানে থাকবে h আর এখানে থাকবে একটা, আর এই হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। দেখেন তাহলে এই চ্যাপ্টারের আমাদের মূলত সূত্র হচ্ছে এই 9টা, এই 9টা সূত্র দিয়ে আমরা কাজ করব। কথা কি বুঝতে পারছেন, তাহলে এই সূত্র কি বুঝতে পারছেন আপনারা, একেবারে সহজ, বুঝছেন, ক্লিয়ার, ঠিক আছে, তাহলে আপনাদের ছুটি।